দিয়াতলভ পাসের ঘটনা বিংশ শতাব্দীর সবচেয়ে ছিলেং আর রহস্যময় ঘটনাগুলোর একটা। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি এমন ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে, যার জন্য ৯ জন অভিজ্ঞ পর্বতারোহী হিমাঙ্কের নিচের তাপমাত্রায় তাদের একমাত্র নিরাপদ আশ্রয়, মানে তাদের তাঁবুটা ভেতর থেকে ছিঁড়ে ফেলে একরকম নিশ্চিত মৃত্যুর দিকে ছুটে গিয়েছিলেন? এই একটা প্রশ্নেই কিন্তু গত ৬ দশকেরও বেশি সময় ধরে সারা পৃথিবীকে ভাবিয়ে চলেছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এরা কিন্তু কোনো অনভিজ্ঞ বা শখের অভিযাত্রী দল ছিল না, একদমই না। এরা ছিলেন উরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সেরা ছাত্রছাত্রী আর প্রশিক্ষকদের একটা দল, প্রত্যেকেই শীতের চরম পরিস্থিতিতে টিকে থাকার জন্য বিশেষভাবে ট্রেনিং পাওয়া। তাদের এই অভিযানটা ছিল ক্যাটেগরি 3 এর, মানে তখনকার সোভিয়েত ইউনিয়নের এটা ছিল সবচেয়ে কঠিন আর বিপদসংকুল অভিযানগুলোর একটা। সোজা কথায় দলের প্রত্যেক সদস্যই শারীরিক আর মানসিকভাবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি ছিলেন। দলের নেতা ছিলেন মাত্র ২৩ বছর বয়সী কিন্তু অসম্ভব প্রতিভাবান ইঞ্জিনিয়ারিং ছাত্র ইগর দিয়াতলোভ। তার সাথে ছিলেন জেনেদা কোলমোগোরোভা বা লিউডমিলা ডুবিনিনার মতো অসম্ভব দক্ষ এবং সাহসী অভিযাত্রীরা। আর ইউরি ইউদিন, তিনি একমাত্র সদস্য যিনি এই ভয়াবহতা থেকে বেঁচে ফিরেছিলেন, কারণ তিনি অসুস্থ হয়ে পড়ায় একেবারে শুরুতেই দল ছেড়ে ফিরে আসতে বাধ্য হন। কে জানত এই অসুস্থতাই হয়তো তার জীবন বাঁচিয়ে দেবে। সবকিছু কিন্তু একদম প্ল্যান মতোই এগুছিল। তারা ইবদেল শহর থেকে যাত্রা শুরু করে। ইউরি ইউদিন ফিরে যাওয়ার পর ৯ জনের দলটা এগিয়ে যায়, আর ফেব্রুয়ারির ১ তারিখে তারা খোলাত সিয়াখল পর্বতের ঢালে তাদের শেষ ক্যাম্পটা করে। কথা ছিল ১২ তারিখে তারা ফিরে আসার খবর দিয়ে টেলিগ্রাম পাঠাবে, কিন্তু সেই টেলিগ্রাম আর কখনোই আসেনি। আমরা এখন গল্পের সেই অংশে চলে এসেছি যেখানে সবকিছু বদলে যায়। তাদের শেষ ক্যাম্পসাইট, যেটা ছিল মৃত পর্বত নামে পরিচিত এক জায়গায়। আচ্ছা, যে পাহাড়ে তারা ক্যাম্প করেছিল, স্থানীয় মানসি উপজাতির ভাষায় তার নাম হল খোলাত সিয়াখোল, যার একটা মানে হতে পারে মৃত পর্বত। একটা কিংবদন্তি আছে যে বহু বছর আগে এখানে নাকি ৯ জন মানসির শিকারীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। নামটা শুনলেই কেমন একটা অশুভ ইঙ্গিত পাওয়া যায়, তাই না? তো যখন নির্ধারিত দিন পার হয়ে গেল কিন্তু কোনো খবর এলো না, তখন স্বাভাবিকভাবেই তাদের পরিবার আর বন্ধুরা ভীষণ চিন্তায় পড়ে গেল। বেশ কয়েকদিন পোকচাকি অপেক্ষার পর শেষ পর্যন্ত একটা বড়সড় অনুসন্ধান আর উদ্ধারকারী দল পাঠানো হলো। উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছাল, তারা যা দেখল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত, অদ্ভুত, আর কোনোভাবেই যুক্তি দিয়ে মেলানো যায় না। এখান থেকেই কিন্তু আসল রহস্যটা শুরু হয়। উদ্ধারকারী দল প্রথমে তাদের তাঁবুটা খুঁজে পেল, যেটা বরফে প্রায় অর্ধেক ঢাকা পড়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল জানেন? তাঁবুটা বাইরে থেকে কেউ খোলেনি, বরং ভেতর থেকে ধারালো কিছু দিয়ে কেটে বের হওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের সব গরম জামাকাপড়, জুতো, খাবার সবকিছু ভেতরেই পড়েছিল। আর তাঁবুর বাইরে থেকে কিছু পায়ের ছাপ জঙ্গলের দিকে চলে গেছে, যার কয়েকটা ছিল খালি পায়ের। একবার ভাবুন তো, -30°C তাপমাত্রায় কেউ কেন খালি পায়ে নিজের নিরাপদ আশ্রয় ছেড়ে মৃত্যুর দিকে পালাবে? খোঁজাখুঁজি যখন আরও এগোলো, তাঁবু থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটা বড় সিডার গাছের নিচে প্রথম ২টো মৃতদেহ পাওয়া গেল। তাদের পরনে ছিল শুধু অন্তর্বাস। এই হাড় কাঁপানো ঠান্ডায় বেঁচে থাকার জন্য যা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। কিন্তু এই ঘটনার সবচেয়ে বিভ্রান্তিকর আর ভয়াবহ দিকটা হল মৃতদেহগুলোতে পাওয়া আঘাতের চিহ্নগুলো। এই আঘাতগুলো কোনো স্বাভাবিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, আর এটা আজও বিজ্ঞানীদের অবাক করে। প্রথম যে ৫ জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল, তাদের মৃত্যুর কারণ বলা হয়েছিল হাইপোথার্মিয়া, মানে ঠান্ডায় জমে যাওয়া। কিন্তু আসল রহস্যটা সামনে এলো প্রায় ২ মাস পর, যখন বরফ গলতে শুরু করল। তখন বাকি ৪ জনের মৃতদেহ একটা গভীর খাদের ভেতর থেকে উদ্ধার করা হলো। এই শেষ ৪ জনের আঘাতগুলো ছিল ভয়ঙ্কর। তাদের বুকের পাঁজর আর মাথায় এমন মারাত্মক ফ্র্যাকচার ছিল যা একটা দ্রুতগতির গাড়ির ধাক্কার সমান। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তাদের শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্নই ছিল না। আর লিউডমিলা ডুবিনিনা নামের একজন অভিযাত্রীর
জিহ্বা ছিল না। রহস্যটা আরও জটিল হয়ে গেল যখন ফরেন্সিক পরীক্ষায় দেখা গেল যে দুটো পোশাকে বেশ উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা রয়েছে। এই তেজস্ক্রিয়তা কোথা থেকে এলো তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই সব অদ্ভুত আর পরস্পর বিরোধী প্রমাণের জন্য এই ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে কয়েক ডজন থিওরি সামনে এসেছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে গোপন সামরিক পরীক্ষা, এমনকি এলিয়েন অ্যাটাক পর্যন্ত বাদ যায়নি কিছুই। তখনকার সোভিয়েত তদন্ত কিন্তু মাত্র ৩ মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, আর তারা একটা অদ্ভুত উপসংহারে পৌঁছায়। তারা বলে মৃত্যুর কারণ হল এক অজ্ঞাত অপ্রতিরোধ্য প্রাকৃতিক শক্তি। এই অস্পষ্ট কথাটা আসলে কোনো উত্তর তো দিলই না, বরং আরও অনেক নতুন প্রশ্নের জন্ম দিল। কিছু প্রধান থিওরি যদি দেখি, যেমন স্ল্যাব অ্যাভাল্যাঞ্চ বা এক বিশেষ ধরনের তুষারধসের থিওরি, এটা হয়তো তাঁবু ছেড়ে পালানো বা কিছু আঘাতকে ব্যাখ্যা করতে পারে, কিন্তু ওই ভয়াবহ অভ্যন্তরীণ আঘাত বা তেজস্ক্রিয়টাকে ব্যাখ্যা করতে পারে না। আবার গোপন সামরিক অস্ত্রের পরীক্ষার থিওরিটা প্রায় সবকিছুই ব্যাখ্যা করে, কিন্তু এর পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই। আর ইনফ্রাসাউন্ড বা ক্যাটাব্যাটিক বাতাসের মতো প্রাকৃতিক থিওরিগুলো সব প্রশ্নের উত্তর দিতে পারে না। এমনকি এই মামলার যিনি প্রধান তদন্তকারী ছিলেন, লেভ ইভানভ, তিনি নিজেও অনেক বছর পর স্বীকার করেছিলেন যে যা ঘটেছিল তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তিনি খুঁজে পাননি। ভাবুন, যিনি পুরো তদন্তের দায়িত্বে ছিলেন, তার মুখ থেকে এই কথাটাই এই রহস্যের গভীরতা বুঝিয়ে দেয়। তাহলে শেষ পর্যন্ত কি হয়েছিল সেদিন? এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের কিছু ভুল সিদ্ধান্তের একটা দুর্ভাগ্যজনক যোগফল ছিল, নাকি সেই ৯ জন অভিযাত্রী সেদিন রাতে এমন কিছুর মুখোমুখি হয়েছিলেন যা আমাদের চেনা জগতের সব যুক্তির বাইরে? এই প্রশ্নটাই দিয়াতলভ পাসের রহস্যকে আজও অমীমাংসিত আর জীবন্ত করে রেখেছে।